এবার বিয়ে ভাঙার দায়িত্বটা তোর। এটা কোনো ব্যাপার হলো? ভাইয়াকে তোর রিলেশনের কথা বলতেই হবে? কিন্তু এখনো তো আমাদের দুলহান সিঙ্গেল। মিমের কথা শুনে হুমায়রা বলে, তাহলে বিয়ে হয়ে যাক, সমস্যা কি? একদম বাজে কথা বলবি না, বিয়ে করব না এখন। তা করবি কেন? ডাক্তার অব্রের সাথে ব্রেকআপ হওয়ার শোক পালন করবি? তাই করব। ভালোবাসা তো আর সহজ না। ইচ্ছে হলো বাসলাম, ইচ্ছে হলো ছেড়ে দিলাম। মানুষটাকে ছেড়েছি, ভালোবাসা না, তার স্মৃতিগুলো আমার সাথেই আছে। এক সময় এই মানুষটাকে কল্পনা করেই ঘুমোতে যেতাম, তাকে কল্পনা করেই স্বপ্ন সাজাতাম। এত সহজ সেসব ভুলে যাওয়া? ভুলতে চাইলেও ভোলা যায় না, কিছু স্মৃতির ছায়া হয়ে ঘুরে বেড়ায় পিছু। কিন্তু জীবন তো থেমে থাকবে না, আবেগ দিয়ে তো সামনে এগোতে পারবি না। আমিও জানি সেটা, কিন্তু আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আচ্ছা, আজকের দিনটা ভালোভাবে কেটে যাক, ভাইয়াকে বুঝিয়ে বলবো আমি। এর মধ্যেই নাহার বেগম এসে বললেন, হুমো, তুমি আলিশাকে সাথে করে নিয়ে এসো। ওনারা আগে ওকে দেখবে, তারপর খাওয়া দাওয়া করবে। জি আন্টি, আমরা আসছি। ঈশান অভ্রকে কল করে সবটা বলে দেয়। অভ্র রেডি হয়ে বলে, এটা তুমি ঠিক করলে না আলিশা আঞ্জুম। আমি থাকতে তুমি অন্য কারো কিভাবে হও সেটা দেখি, আর এর শাস্তিও তোমাকে পেতে হবে। তুমি কিভাবে রাজি হলে অন্য কাউ, তুমি কিভাবে রাজি হলে অন্য আরেকজনের বউ হতে? এই তোমার ভালোবাসা, যেটা তুমি দুদিনে ভুলে গেলে। আমার ভুল বুঝতে পেরে আমি সেটা শুধরে নিতে চেয়েছি, কিন্তু তুমি সেটা করতে দিলে না। ভালো রূপ দেখেছ, কিন্তু এই আহিয়া নারায়ণ অভ্রর ঘৃণা আর ভয়ঙ্কর রূপ দেখনি। পাত্রী হিসেবে আলিশাকে দেখে মনে মনে ক্ষুব্ধ হলেন দিশা বেগম। তিনি ভেবে বসলেন আলিশা হয়তো আগে থেকেই মানাফকে ভালোবাসতো, এর জন্যই হুমায়রার সাথে আলিশার এত ভালো সম্পর্ক। দিশা বেগম আলিশার হাতে একটা বালা পরিয়ে দিলেন, মানে তার এক আকাশ অভিমান। তার পুরো পরিবার তাহলে আগেই জানতো পাত্রীকে? ভুল ধারণা পুষে মনের মধ্যে বিষ তৈরি করছে। শাফিন বলল, তাহলে ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। ছাদের রেলিং ঘেঁষে এই কড়া রোদে দাঁড়িয়ে আছে দুজনে। দুজনে চুপ করে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আলিশা বলল, আমি এই বিয়ে করতে পারবো না। স্পেসিফিক কোন কারণ? সেটা তো আপনার জানার প্রয়োজন নেই। আমি বলছি আমি বিয়ে করব না, মানে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। সেটা আমাকে কেন বলছো? তোমার পরিবারের লোকদের বলো। তাদের বলতে পারলে নিশ্চয়ই আপনাকে বলতাম না। তাহলে আমাকে বলেও কোনো লাভ নেই, কারণ বিয়ে আমি তোমাকেই করব। দেখুন, আপনি 2 বছরের বাচ্চা না, আপনি বায়না করবেন, জেদ করবেন। অ্যাডাল্ট পারসন তো, বোঝার চেষ্টা করুন আপনি। আমি বুঝতাম তুমি বিয়ে না করার কারণ দেখাতে পারে, কিন্তু এমন বিয়ে করব না এমন কথা অনেক মেয়ে বিয়ের আগে বলে, পরে কিন্তু তারাই স্বামীভক্ত হয়ে যায়। দেখুন, আপনার কি মনে হয় আমি 4 বছরের বাচ্চা মেয়ে? না ভেবে যা খুশি বলে দিয়েছি? নো, আমি যথেষ্ট ম্যাচিউর। আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, কেন বিয়ে করতে চাচ্ছ না? এখন বিয়ে করবে না, পড়াশোনা করবে, এটাই তো না? এখন আমি আমার ক্যারিয়ার ফোকাস করতে চাই। ধরো আমাদের বিয়ে হয়ে গেল, আমি কি তোমাকে তোমার স্বপ্ন পূরণে বাধা দেব? কখনো না। তোমার লাইফ তোমার মতো গুছিয়ে নেবে, আমি তোমাকে ছাড়া হয়ে আগলে রাখবো। আমি এতটাও নাজুক নই যে আমার অন্য কারো ছায়া লাগবে। আমি নিজের সাথে নিজে ডিল করে নেব। সো নিচে যে আপনি বলবেন বিয়েটা আপনি করছেন না। আমার তো বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই আমি এমন কিছু বলবো না। আপনার সমস্যা আপনি বলুন। সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু সমাজের নিয়ম কিন্তু পরিবর্তন হয়নি। এখনো মেয়ের অমতে ইমোশনাল ড্রামা করে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। মেয়েদের কথা বা ইচ্ছে কোনোটার মূল্য কারো কাছে নেই, সেটা হোক আমার পরিবার কিংবা আপনার। শিক্ষিত পুরুষ মানুষ। তোমাকে একদম পরীর মতো লাগছে। আচ্ছা, তোমার শাড়ির রংটা কি? আপনাকে মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? রেগে যাচ্ছ কেন? বলো কি রঙের শাড়ি? আপনার মাথায় কোনো সমস্যা আছে? কোনো নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন তো। তুমি কিসে ডাক্তার হবে? ধৈর্যের একটা লিমিট থাকে, আপনি তা ক্রস করে ফেলেছেন। বলেই আলিশার সামনের দিকে পা বাড়ায়। মানাফ আলিশার হাত ধরে। আলিশা থেমে যে অগ্নি দৃষ্টিতে মানাফের দিকে তাকায়। মানাফ আলিশার হাত ছেড়ে দিয়ে বলে, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব যতদিন তুমি নিজে আমাকে বিয়ে করতে রাজি না হচ্ছ। আজকে তোমার হাত তোমার অনুমতি ছাড়া স্পর্শ করছি,
খুব তাড়াতাড়ি তুমি নিজে আমার হাত স্পর্শ করবে। আর হ্যাঁ, এই রঙের শাড়ি আর পরবে না, তোমাকে মারাত্মক সুন্দর লাগে। মানাফ নিচে চলে গেল। আলিশা দাঁড়িয়ে আছে। রোদের তাপ কমতে শুরু করেছে কেবলমাত্র। আলিশা শূন্যে দৃষ্টি রেখে বলে, আপনার জীবনে হয়তো কখনো ওই মুহূর্ত আসবে না মানব ভাই। মানাফ আবার ফিরে এসেছিল আলিশাকে সাথে নিয়ে একসাথে নিচে নামবে তাই। এসে আলিশার কথা শুনে বলে, জানো, তোমার এই ভাইয়া ডাকার মানে ভবিষ্যতের ছাইয়া। আপনি আবার? চলো, একসাথে নিচে যেতে হবে। একসাথে এসেছি, একসাথে না গেলে কেমন দেখা যায়। হাঁটুন, আমি আসছি। অভ্র কাছাকাছি এসে ঈশানকে কল কেটে দিতে বলল। ঈশান বলল, সেটা কি করা যায়? ওনারা এখনো বাসায়, আর একটু পর বের হবে। বের হলেই আমাকে বলবা। ওকে জিজাজি। কল কেটে অভ্র নিজের ফোন থেকে লাগাতার আলিশাকে কল করতে থাকে। সমস্যা কি আপনার? সেই কখন থেকে কল করেই যাচ্ছেন। ভদ্রতা কি বেঁচে খেয়েছেন? ও বেবি, ইউ আর সো কিউট। তুমি এত কিউট কেন বলো তো? একদম মিঠাই বাড়ির রসগোল্লা। আপনার সাথে রসালো কথা বলার মতো ফালতু সময় আমার একদম নেই। তুমি বাহিরে আসবে নাকি আমি তোমার ফুপ্পির বাসায় আসবো? আমিও আসবো না, আর আপনিও আসবেন না। কি বলো রেইনবো? একজনকে তো আসতেই হবে, হয় তুমি নয় আমি। সমস্যা কি আপনার? কেন পিছু পড়ে আছেন আমার? মন চাচ্ছে তাই। এত কথা বলার কি আছে? আমি আসছি, তোমার আসতে হবে না। ভুলেও না। তুমি কোথায় আছো বলো, আসছি আমি। মেহেদি মঠের সামনে, তাড়াতাড়ি আসো রিয়ার। আলিশা ফোনটা বেডে ছুঁড়ে ফেলে, শাড়ি চেঞ্জ করে আসলো। দুহাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতেই ভেসে উঠল সেদিনের ঘটনা, অতীত। একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিল আলিশারা, সেখানে অভ্রও ছিল। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হুট করে একদিন বিকেলে অভ্র কল করে বলে, রেইনবো, আজ বিকেলে দ্য লাস্ট মুন রিসোর্টে আসো তো, সারপ্রাইজ আছে তোমার জন্য। কিসের সারপ্রাইজ বলো তো? আজকে তো কোনো বিশেষ ডে না। সারপ্রাইজ দিতে বিশেষ ডে লাগে? আর এত প্রশ্ন করছো কেন? আসতে বলেছি, আসবা। আচ্ছা, আসবো। ওকে বেবি ডল, লাভ ইউ। লাভ ইউ টু ডিয়ার ডক্টর। ঠিক সময় রেডি হয়ে বের হয়ে গেলে হুমায়রাকে সাথে নিতে চাইলেও অভ্র রাগ করবে এটা ভেবে নিল না। পার্পল কালারের শাড়ি আর হালকা সাজ, এতেই অপূর্ব লাগছে আলিশাকে। আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আলিশার রিসোর্টে আসতেই কয়েকজন স্টাফ আলিশার হাতে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করে বলে, ম্যাম, দ্বিতীয় তলায় 425 নাম্বার রুম। আলিশা এসে রুমের দরজা খুলতেই তার পুরো দুনিয়া ঘুরে গেল। পুরো রুমটা ফুলে ফুলে সজ্জিত, মনে হচ্ছে কোনো হানিমুন কাপলের জন্য স্পেশাল ডেকোরেট করা। রুমের চারপাশে একবার চোখ বুলিয়ে পিছু ফিরে এক কদম বাড়াতেই অভ্র আলিশাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। অভ্র আলিশার কোমরে আঘাত রেখে আলিশাকে একদম নিজের বাহুতে বন্দী করে নিল। আলিশা আর অভ্র দুজনে একদম কাছাকাছি। আলিশা কিছুক্ষণ সমস্যা নিয়ে নিম্নস্বরে বলল, অভ্র, এসব কি? অভ্র এক হাত দিয়ে আলিশার গালে স্লাইড করতে করতে বলে, ভালোবাসা রেইনবো, আজকে আমার রঙে তোমাকে আরো রঙিন করে তুলবো। ভালোবাসি জান, আজকে কোনো না শুনবো না। আলিশা নিজের সর্বশক্তি দিয়ে অভ্রকে ধাক্কা দেয়। হঠাৎ এমন হওয়ায় অভ্র কিছুটা দূরে সরে পেছনে থাকা কাভার্ডের সাথে বাড়ি খায়। আলিশা রক্ত চক্ষু করে অভ্রের দিকে তাকিয়ে বলে, সিরিয়াসলি অভ্র, তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তোমার মনে হলো এমন সারপ্রাইজ দেখে নাচতে নাচতে আমি তোমার সাথে এসব করতে রাজি হয়ে যাব? আমি আলিশা, আমার বাবার গর্ব, মায়ের সম্মান আমি, আর আমি তাদের বিশ্বাস ভরসা নষ্ট করে এসব করব? অভ্র নিজেকে শান্ত রেখে বলে, আলিশা, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে এসব হওয়াটা স্বাভাবিক। এখানে খারাপ কি? সেটাই অভ্র, তোমার চোখে এটা ভালো, আর আমার চোখে এটা নোংরামি। তোমার যদি এতই চাহিদা থাকে তাহলে চলো এক্ষুনি আমরা বিয়ে করি, তারপর মিটিয়ে নাও তোমার সব চাহিদা। আমার নিজের সম্মান এভাবে কলুষিত আমি করতে পারবো না। কথাটা বলে আলিশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। এই রুম থেকে বের হওয়ার জন্য একটা শর্ত আছে। হয়তো আমার কাছে আসবে, নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। যে মেয়ে সামান্য বিশ্বাস করে নিজেকে আমার কাছে সমর্পণ করে দিতে পারে না, তাকে ডাক্তার আহিয়া নানান অবসর চাই না। যে ছেলে একটা মেয়েকে সম্মান করতে পারে না তাকে আমি চাই না। মুখোমুখি বসে আছে আলিশা আর অভ্র। অভ্র বলল, দেখো, আমি মানছি আমি যা করেছি ভুল করেছি। এখন যা হয়েছে সব ভুলে যাও, আসো নতুন করে আবার শুরু করি। মুখে হাসি টেনে আলিশা বলে,
ভুলে যাওয়া বলাটা যত সহজ, ভুলে যাওয়া ততটা সহজ না। আমি কি করে ভুলে যাব সেদিনের কথাটা? আপনি কি বিহেভ করেছিলেন দেখুন, মুভ অন করুন। আপনি আপনার পথে আর আমি আমার পথে, রাস্তা ভিন্ন। আমি তো ভিন্ন হতে দেব না ডিয়ার রেইনবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে। এই দেখুন আমার হাতে অন্যজনের দেয়া অলংকার। অভ্র আলিশার হাতটা শক্ত করে চেপে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এ হাতে আমার দেয়া অলংকার থাকবে, এক্ষুনি খুলে ফেলো এটা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে অসভ্যতা করার মানে কি? হাত ছাড়ো। তোমার খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি। স্টপ, পাগলামি করা বন্ধ করো, ছাড়ো বলছি। অভ্র বালাটা